ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রায় 2 বছর কেটে গেছে। 2024 সালের 5 আগস্টের সেই ঐতিহাসিক পট পরিবর্তনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির একটি সুরক্ষিত আবাসনে অবস্থান করলেও তিনি দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। সম্প্রতি দিল্লি থেকে পাঠানো একটি বার্তায় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন, যা দলের অভ্যন্তরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেন নীরবে পুনর্গঠনের পথে হাঁটছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ উত্তরাঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা অন্তত 15টি জেলায় দলীয় কার্যালয়ে তালা ভেঙে বা পতাকা উড়িয়ে অফিস খোলার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতেও এমন ঘটনা ঘটেছে যা অনেককে বিস্মিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রক্রিয়াকে গ্রাসরুট রিভাইভাল বা তৃণমূল পর্যায়ের পুনর্জাগরণ বলে অভিহিত করছেন। দলীয় সূত্র জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নেতা কর্মীদের মানসিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে জেল জুলুমের ঝুঁকি নিয়েও দেশে ফিরে সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। তবে শীর্ষ নেতারা এখনোই সরাসরি দেশে ফেরার বিষয়ে আগ্রহী নন। তারা ভারত থেকেই অনলাইন অ্যাক্টিভিটি এবং অর্থায়নের মাধ্যমে দলকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। মূল লক্ষ্য পেশাজীবী সংগঠন সহ সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ, প্রয়োজনে দলের নাম না ব্যবহার করে অন্য ব্যানারে। সম্প্রতি সাবেক জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার ও মাত্র কয়েকদিনের মধ্যে জামিনে মুক্তি পাওয়ার ঘটনা রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত করেছে। 2026 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার হন তিনি। একটি হত্যা চেষ্টার মামলায় রিমান্ড ছাড়াই তাকে জেলে পাঠানো হয়, কিন্তু মাত্র 4-5 দিনের মাথায় আদালত জামিন মঞ্জুর করে। এই দ্রুত মুক্তিকে অনেকে ক্লিন ইমেজের নেতাদের সামনে এনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর অনানুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে দেখছেন। রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব আবারও সামনে এসেছে। তৃণমূল পর্যায়ে এই পুনর্জাগরণের পেছনে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। স্থগিত হয়ে যাওয়া কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় সক্রিয় হচ্ছে। এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত ফার্স্ট কমিউনিকেশন লিমিটেডের উপর থেকে বিটিআরসির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ব্যাংক রেজুলেশন বিলের মাধ্যমে একীভূত কয়েকটি ব্যাংক পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়াকে অনেকে পুনর্বাসনের গ্রিন সিগন্যাল হিসেবে ব্যাখ্যা করছেন। এসব উৎস খুলে যাওয়ায় অনলাইন অফলাইন কার্যক্রম পরিচালনার পথ সুগম হচ্ছে বলে দলীয় সূত্র দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির উত্থান ঠেকাতে বিএনপি কৌশলগত কারণে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে সীমিত আকারে রাখতে আগ্রহী হতে পারে। তবে তা এখনোই নয়। স্থানীয় সরকার নির্বাচন এবং বিভিন্ন মামলার আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই হয়তো এ বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসতে পারে। আপাতত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভেরিফাইড পেজগুলো সাইবার আন্দোলনের ডাক দিচ্ছে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে ফেরার গোপন প্রস্তুতি চলছে। নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। পঞ্চগড়ের সদর উপজেলায় সিল করা অফিস খুলে জয় বাংলা স্লোগান দিয়েছেন কর্মীরা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে অফিস চালু করা হয়েছে। দিনাজপুরে জেলা অফিসে প্রবেশ করে সেলফি তুলে সংস্কারের দাবি জানিয়েছেন নেতারা। চট্টগ্রাম ও খুলনায়ও একই ধরনের তৎপরতা দেখা গেছে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে উল্লেখযোগ্য বাধা আসেনি, যা অনেকে অবাক করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অফিস খোলা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক বার্তা। দল এখনো আছে, কর্মীরা এখনো আছেন। রিকশা চালক, ফেরিওয়ালা, ছোট ব্যবসায়ীদের মতো সাধারণ কর্মীরা এই পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা রাখছেন। আওয়ামী লীগের এই সাংগঠনিক তৎপরতার নেপথ্যে অর্থনৈতিক উপাদানও গুরুত্বপূর্ণ। এস আলম গ্রুপ সহ কয়েকটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সম্পদ পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংকিং খাতে একীভূতকরণের পর কিছু প্রতিষ্ঠান পুরনো মালিকানার কাছাকাছি ফিরে আসছে বলে খবর এসেছে। এতে দলীয় কার্যক্রমের জন্য অর্থায়নের নতুন ধার উন্মোচিত হচ্ছে।
তবে এসব ঘটনা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। শিরিন শারমিন চৌধুরী বা সাদের হোসেন চৌধুরীর মতো নেতাদের দ্রুত মুক্তি কি রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত, নাকি এটি শুধু আইনি প্রক্রিয়ার অংশ? বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হয় তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের উপর। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ পর্দার আড়ালে থেকে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। অনেকে মনে করেন এটি দলের পুনরুজ্জীবনের প্রথম ধাপ। তবে সফলতা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী রাজনৈতিক সমঝোতা, আইনি লড়াই এবং জনমতের উপর। দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ইতিহাস দীর্ঘ। 2024-এর গণ অভ্যুত্থানের পর অনেকেই মনে করেছিলেন দলটি হয়তো চিরতরে হারিয়ে গেছে, কিন্তু তৃণমূলের এই সক্রিয়তা, শীর্ষ নেতৃত্বের দূরবর্তী নির্দেশনা এবং অর্থনৈতিক উৎসের পুনরুদ্ধার দেখিয়ে দিচ্ছে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ীভাবে শেষ হয় না। এখন প্রশ্ন হলো, এই নীরব পুনর্গঠন কতটা টেকসই হবে? আইনি জটিলতা, জনরোষ এবং প্রতিপক্ষের চাপ সামলে আওয়ামী লীগ কি আবার মূলধারার রাজনীতিতে ফিরতে পারবে? সময় বলে দেবে। তবে বর্তমান চিত্র অন্তত এটুকু স্পষ্ট যে দলটি পর্দার আড়ালে থেকে সক্রিয় হয়ে উঠছে, ধীরে ধীরে কিন্তু নির্ভীকভাবে। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভূমিদশ বিজয় অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে প্রায় 20 বছর পর আবার সরকার গঠনের পথে। এই বিজয়ের পর বিএনপির রাজনৈতিক কৌশল এখন আর বিরোধী দলের আন্দোলনমুখী নয়, বরং সরকারি দায়িত্ব পালন, রাষ্ট্রীয় সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দিকে ঘুরেছে। বিএনপির বর্তমান অবস্থান হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে। তারা এই নিষেধাজ্ঞাকে বহাল রেখেছে এবং সংসদে আইন পাশ করে তা আরও স্থায়ী করেছে। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এটি জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে করা হয়। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। প্রথম দিকে বিএনপি নেতারা বলেছিলেন যে তারা নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিপক্ষে এবং দল নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু জনমত ও আন্দোলনের চাপে তারা এটিকে ইতিবাচক বলে স্বাগত জানান। ফখরুল সহ নেতারা বলেন এতে গণহত্যার বিচার কাজ সহজ হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপি ভূমিধস বিজয় পায়। এরপর এপ্রিল 2026-এ বিএনপি নেতৃত্বাধীন সংসদ সন্ত্রাস বিরোধী বিল 2026 পাশ করে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন এটি গণহত্যাকারী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা। বিএনপি বলছে এটি জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য। তারা দাবি করে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে। সমালোচকরা বলছেন এতে বিএনপি ভবিষ্যতে অন্য দল নিষিদ্ধের পথ খুলে দিয়েছে এবং এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে রাখার কৌশল। জামাত সংশ্লিষ্ট অংশের চাপও রয়েছে বলে মনে করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এটি অগণতান্ত্রিক এবং বিএনপিকে এর দায় নিতে হবে। বিএনপি এখন ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নিষিদ্ধতা বহাল রেখেছে এবং আইন করে তা শক্তিশালী করেছে। এটি রাজনৈতিক সমীকরণ ও জনমতের মিশ্রণ বলে বিশ্লেষকরা মনে করেন। পরিস্থিতি পরিবর্তনশীল, তাই সাম্প্রতিক খবর অনুসরণ করুন। বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী শাসন নিশ্চিত করতে পারে তাহলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে। অন্যথায় জন অসন্তোষ বাড়তে পারে এবং আওয়ামী লীগের মতো পুরনো শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে বিএনপির কৌশল স্পষ্ট। জনগণের ম্যান্ডেটকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে মেরামত করা, অর্থনীতিকে চাঙ্গা করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এই পথে সফলতা নির্ভর করবে দলের অভ্যন্তরীণ ঐক্য, জবাবদিহিতা এবং বাস্তবায়নের গতির উপর। সময় বলে দেবে এই নতুন যাত্রা কতটা টেকসই হয়। নিষেধাজ্ঞা শুরু হয় 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকারের নির্বাহী প্রজ্ঞাপন ও সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে। 2026 সালের এপ্রিলে বিএনপি সরকার তা আইনে পরিণত করে বহাল রেখেছে। এটি এখনো চলমান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের উপর নির্ভরশীল।